আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কুষ্টিয়ার বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মামলা, মৌলবাদকে মদদ দিচ্ছে স্বাধীনতা বিরোধীরা, বললেন ওবায়দুল কাদের। সাধারণ মানুষকে যেন আদালতের বারান্দায় ঘুরতে না হয়, বললেন রাষ্ট্রপতি। মামলা জট কমানোর আহ্বান। বঙ্গবন্ধু টি-20 কাপে চট্টগ্রামকে হারিয়ে খুলনা শিরোপা জয়, ম্যাচ সেরা মাহমুদুল্লাহ। সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি নার্গিস মুজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরো থাকছে: ত্রিদেশীয় সড়কে বাংলাদেশের অন্তর্ভুক্তি ইতিবাচক, আশ্বাস নয়, উদ্যোগ নিতে হবে ভারতকে, বলছেন বিশেষজ্ঞরা। কুষ্টিয়ার কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছেন কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুনুর রশিদ। এ ঘটনায় আরও 4 জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের রেশ কাটতে না কাটতেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। কুমারখালীর কয়া গ্রামে বাঘা যতীনের বাস্তু ভেটায় স্থাপিত হয় কয়া মহাবিদ্যালয়। 2016 সালে স্থাপন করা হয় এই বিপ্লবীর আবক্ষ ভাস্কর্য। বৃহস্পতিবার মধ্যরাতে কয়েক দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে ভাস্কর্য ভাঙচুর করে পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন কুষ্টিয়ার মানুষ। কলেজ কর্তৃপক্ষের গাফিলতিকেও দায়ী করছেন অনেকে। মৌলবাদী গোষ্ঠী যারা এই ধরনের কাজে জড়িত, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রকৃত যারা দোষী তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ধরতে হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পর আমরা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমি চেয়ারম্যান হিসাবে আমার সভাপতি এবং কলেজের প্রিন্সিপালকে অবগত করেছি যে বিষয়টি সংরক্ষণের জন্য তিনি এখানে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কলেজ কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় ভাস্কর্যের নিরাপত্তায় উদ্যোগ নেওয়া যায়নি। ওই সাইড ঘুরে আইসি, আমি এই আম গাছের কাছে দাঁড়াইছি। দাঁড়ানোর 20 মিনিট পরে 2টা গাড়ি আসলো, মোটরসাইকেল, 2টা মোটরসাইকেল গেল মনে হইলি। তারপরে একটা শব্দ হইলি, 3টা শব্দ হইলি। এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান, এখানে আলাদা কোনো ফান্ড নেই যে ফান্ড দিয়ে আমাকে কিনতে হবে। আমাকে এটা কমিটি মিটিং করতে হবে, মিটিং করে বাজেট করে তৈরি করে সেটা আমাকে বলতে হবে। এ ঘটনায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও অধ্যক্ষ সহ 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় পুলিশ। দোষীদের দ্রুত খুঁজে বের করা হবে বলে আশ্বাস পুলিশের। স্বাধীনতা বিরোধীরা যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় খুব শীঘ্রই আনবো বলে আমরা বিশ্বাস করি। গত 5 ডিসেম্বর শহরের 5 রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। যারা মন ও মননে এদেশকে মেনে নিতে পারেনি তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি বলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দেশে অরাজক পরিস্থিতি তৈরির নীল নকশা তৈরি করে স্বার্থ সিদ্ধির অপচেষ্টা বিএনপির জন্য বুমেরাং হবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। রাজধানীর সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন তিনি। পরে আলোচনায় ওবায়দুল কাদের বলেন, বিজয়ের 49 বছরে দেশের উন্নয়ন অগ্রগতিতে যারা খুশি হতে পারছে না তাদেরই একটি চক্র দেশকে অস্থিতিশীল করতে ভাস্কর্য ভাঙাসহ নানা অপকর্ম করছে। যারা মন ও মননে দেশকে মেনে নিতে পারেনি তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। একটি দল স্বাধীনতার বিপক্ষে শক্তি বলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। বিএনপির নেতিবাচক রাজনীতির প্রতি জনগণের সাড়া নেই বলেই দলটি প্রতিশোধের নীল নকশা করছে বলেও উল্লেখ করেন তিনি। শুধু শ্বাসরুদ্ধকর নয়, দেশে অরাজক পরিস্থিতি তৈরির নীল নকশা তৈরি করে
স্বার্থ সিদ্ধির অপচেষ্টায় মেতেছে বিএনপি। আমরা বলতে চাই, এসব অপচেষ্টা অতীতের মতো বুমেরাং হবে। 2022 সালে পদ্মা সেতুর উপর দিয়ে যানবাহন চলবে আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, এই প্রকল্পে কোনো অনিয়ম হয়নি, স্বচ্ছতার সামান্যতম ঘাটতিও ছিল না। নবদ্বার উন্মোচিত হতে যাচ্ছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। রায়ের কপির জন্য বিচার প্রার্থীদের যেন আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে ধারণকৃত ভাষণে এই আহ্বান জানান রাষ্ট্রপতি। আর দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারক, আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলকে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান প্রধান বিচারপতি। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। 1972 সালের 16 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশের সুপ্রিম কোর্ট। 2017 সালের 25 অক্টোবর সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় প্রতি বছর 18 ডিসেম্বরকে সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত হয়। শুক্রবার চতুর্থবারের মতো সীমিত পরিসরে উদযাপিত হল সুপ্রিম কোর্ট দিবস। নিষ্পত্তি করেছে এই সর্বোচ্চ আদালত। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ধারণকৃত ভাষণ প্রচার করা হয়। ভাষণে রাষ্ট্রপতি বলেন, একজন বিচার প্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত করা বিচারপতিদের দায়িত্ব ও কর্তব্য। নাগরিকের সেই অধিকার নিশ্চিত করা কোনো দয়া বা আনুকূল্যের বিষয় নয়। বিচারকদের খেয়াল রাখতে হবে, মামলার রায় হওয়ার পর রায়ের কপি পাওয়ার জন্য বিচার প্রার্থীদের যেন আদালতের বারান্দায় দিনের পর দিন ঘোরাঘুরি করতে না হয়। জনগণের অধিকার রক্ষায় বিচারক ও আইনজীবীদের দায়িত্ব সচেতন হবার আহ্বান জানান প্রধান বিচারপতি। রাষ্ট্রের উন্নয়নের জন্য বিচারক এবং আইনজীবী সমাজের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিচারক একা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না। বিচারের সকল পর্যায়ে আদালতে আইনজীবীদের সহায়তা প্রয়োজন। সুপ্রিম কোর্ট সম্পূর্ণ স্বাধীন বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। আর মামলা জট কমাতে আরও বিচারক নিয়োগ প্রয়োজন বলে উল্লেখ করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আজকের বাংলাদেশ সুপ্রিম কোর্ট সম্পূর্ণ স্বাধীন, কিন্তু এই অবস্থানে পৌঁছানোর জন্য যে কঠিন সংগ্রাম করতে হয়েছিল তার স্মরণ না করলে ভবিষ্যৎ পথ চলায় ভ্রান্তি হতে পারে। মামলার সংখ্যা অনেক বেশি, কিন্তু জনসংখ্যার অনুপাতে প্রয়োজনীয় বিচারক স্বল্পতার কারণে মামলা নিষ্পত্তিতে বিলম্ব হয়, সুবিচার অন্তরায় হয়। সুপ্রিম কোর্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন উপস্থাপন করেন জাজেস কমিটির সদস্য বিচারপতি এম ইনায়েতুর রহিম। তার সাহসী ও দূরদর্শী নেতৃত্ব। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু টি-20 কাপের ফাইনালে চট্টগ্রামকে 5 রানে হারিয়ে শিরোপা জিতেছে খুলনা। জয়ের জন্য 156 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 6 উইকেটে 150 রানে থামে চট্টগ্রাম। এর আগে প্রথমে ব্যাট করে 7 উইকেটে 155 রান সংগ্রহ করে খুলনা। ম্যান অব দ্য ম্যাচ মাহমুদুল্লাহ আর টুর্নামেন্ট সেরা হয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ। সৌরভ ইমামের রিপোর্ট। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরত যান জহুরুল। ওয়ান ডাউনে খেলতে নামা অভিজ্ঞ ইমরুল কায়েসও ভালো করতে পারেননি। তিনি থেমেছেন 8 রানে। এক প্রান্ত আগলে রেখে চেষ্টা চালান আরেক ওপেনার জাকির। আশা জাগিয়ে জাকির থেমেছেন 25 রানে। এরপর দলপতি মাহমুদুল্লাহ রিয়াদকে সাথে নিয়ে ইনিংস সুসংহত করতে থাকেন আরিফুল। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আভাস ছিল খুলনার। তবে আরিফুল 21 রানে থামলে আবারও হোঁচট খায় তারা। এরপর শুভাগত হোম আর মাহমুদুল্লাহ পাল্টা আঘাতে বিপর্যয় এড়ানোর চেষ্টা চালান, কিন্তু চট্টগ্রামের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলপতি মাহমুদুল্লাহ ছাড়া আলো ছড়াতে পারেননি কেউ। সর্বোচ্চ 70 রানে অপরাজিত থেকে দলকে সম্মানজনক স্কোর উপহার দেন মাহমুদুল্লাহ। জয়ের জন্য ব্যাটিংয়ে নেমে হার্ড হিটিংয়ে শুরু করেন দুই অভিজ্ঞ ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে 26 রানের পর সৌম্য সরকার ফেরেন 12 রানে। এরপর দলপতি মিথুন 7 রানে ফিরলে ব্যাকফুটে চট্টগ্রাম। মাঝে শামসুর রহমান এবং পরে মোসাদ্দেক হোসেনকে সাথে নিয়ে লড়াই করেন সৈকত আলী। তবে শামসুর 23 এবং মোসাদ্দেক 19 রানে আউট হলে পরাজয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় চট্টগ্রামের সামনে। দলের পক্ষে সর্বোচ্চ 53 রান করেন সৈকত। সৌরভ ইমাম, 21 টেলিভিশন।
নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। পরিস্থিতি অবনতির আশঙ্কা, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল 16 জানুয়ারি পর্যন্ত। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ সহ বোর্ডের অন্যান্যরা সদস্যরা উপস্থিত ছিলেন। দেশের 3 শতাধিক পৌরসভার মধ্যে দ্বিতীয় ধাপে 61টিতে ভোট হবে আগামী 16 জানুয়ারি। প্রথম ধাপে 25টি পৌরসভায় ইভিএম এ ভোট হবে 28 ডিসেম্বর। জানুয়ারির শেষ দিকে তৃতীয় ও ফেব্রুয়ারির মাঝামাঝিতে হবে চতুর্থ ধাপের ভোট। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 16 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এত কথা জানানো হয়। শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে করোনা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী 19 ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ছিল। গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে। এরই মধ্যে এবছরের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা এবং জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল করা হয়েছে। ত্রিদেশীয় সড়ক যোগাযোগে বাংলাদেশের অন্তর্ভুক্তি ভালো উদ্যোগ, এতে লাভবান হবে দেশ। বাংলাদেশ ভারত শীর্ষ বৈঠক নিয়ে এমন মত বিশেষজ্ঞদের। তবে রোহিঙ্গা সংকট, সীমান্ত হত্যা কিংবা তিস্তা সহ অভিন্ন নদীগুলোর মতো বড় ইস্যু সমাধানে ভারতকে আশ্বাসের বদলে উদ্যোগী হতে হবে বলে মনে করেন তারা। প্রণব চক্রবর্তীর আরও একটি রিপোর্ট। করোনার সংকট মোকাবেলা করছে বর্তমান বিশ্ব। এমন আর্ত সময়েও ভারত বাংলাদেশ সম্পর্ক সহযোগিতার অনন্য দৃষ্টান্ত। দুই দেশের ভার্চুয়াল শীর্ষ বৈঠকেও অর্থনৈতিক অগ্রযাত্রায় বৈষয়িক ও আঞ্চলিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। স্বাক্ষরিত হয় 7 সমঝোতা ও চুক্তি। There has been good cooperation between India and Bangladesh. ত্রিদেশীয় সড়ক যোগাযোগে বাংলাদেশের অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকরা। থাইল্যান্ড, মায়ানমার ও ভারতের সড়ক নেটওয়ার্কে যুক্ত হলে বাংলাদেশের উন্নয়ন গতি পাবে বলে আশা করছেন তারা। উন্নয়ন যেহেতু হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে চাইব যত বেশি কানেক্টিভিটি হোক তত বেশি বাংলাদেশে লাভ হবে। কিন্তু কোনো সময় যেন চিন্তা না করা হয় যে এটাই একমাত্র চ্যানেল হতে হবে, অন্য চ্যানেল আমি অ্যালাউ করব না। বৈঠকে তিস্তা সহ অভিন্ন নদীগুলোর সীমানা নির্ধারণ, সীমান্ত হত্যা বন্ধ কিংবা রোহিঙ্গা সমস্যার সমাধানে আশ্বাস ছাড়া বড় কোনো অগ্রগতি নেই বলে মনে করেন বিশ্লেষকরা। তিস্তা নদীর পানি বন্টনের ব্যাপারে আরো মুখ্যভাবে সুন্দরভাবে যদি বলতেন যে আমি চেষ্টা করি, এখন বলেছেন আমি চেষ্টা করছি, আবার চেষ্টা করব। উনি এসছেন প্রধানমন্ত্রী হয়ে, তার আগে তো মনমোহন সিং অলরেডি বলেছিল যে আমরা সচেষ্ট হব যাতে করে তাড়াতাড়ি করে এটা এগ্রিমেন্টটা সাইন করতে পারি। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যখন ভোটাভুটি হয় তখন আমরা এখন পর্যন্ত দেখছি যে ভারত সে বিরত থাকছেন, সে অ্যাবসেন্ট থাকছেন। সে হয়তো ফরে সাপোর্ট হতে দিচ্ছেন না, পজিটিভ হয়তো ভোট দিচ্ছেন না, কিন্তু তিনি কিন্তু নেগেটিভ ভোট দিচ্ছেন না। প্যান্ডামিক পরিস্থিতিতে টিকা যেন রাজনীতির বিষয় না হয় সে বিষয়ে সজাগ থাকার তাগিদ তাদের। ভ্যাকসিনকে সামনে রেখে একটা রাজনীতি, একটা ডিপ্লোমেসি, অনেকেই ভ্যাকসিন ডিপ্লোমেসি বলছে, সেই ধরনের কথাবার্তা হচ্ছে। এখান থেকে যেন ভারত এবং বাংলাদেশ যেন বিরত থাকে। দ্বিপাক্ষিক স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে একযোগে কাজ করা গেলেই উপ আঞ্চলিক ইস্যুগুলোর দ্রুত সমাধান মিলবে বলে মনে করেন এই বিশ্লেষকরা। পারস্পরিক নির্ভরতা আমরা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবার ফিরে দেখা 2020। বিশ্ব অর্থনীতিতে বড় একটি ক্ষত রেখে গেল 2020। 1930-এর মহামন্দার চেয়েও করোনাকালে বিশ্ব অর্থনীতির ক্ষতি ভয়াবহ। জীবন জীবিকা বিনাশী করোনা ভাইরাসের প্রভাবে
উন্নত, উদীয়মান, উন্নয়নশীল সব অর্থনীতি মার খেয়েছে। বাংলাদেশের অর্থনীতি বাধার মুখে পড়লেও সময়োপযোগী নীতি সহায়তা এবং ব্যবসায়ীদের সাহসী পদক্ষেপে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে। অর্থনীতি সচল রাখার যুদ্ধে বড় ভূমিকা রেখেছে কৃষিখাত ও প্রবাসী আয়। মেহেদী হাসানের রিপোর্ট। 7.28, 7.86, 8.15%। জিডিপি প্রবৃদ্ধির এই ধারাবাহিকতায় 2020 সাল শুরু করেছিল দেশের অর্থনীতি। প্রথম প্রান্তিক যেতে না যেতেই করোনার ধাক্কায় থমকে যায় উৎপাদন কর্মকাণ্ড, মহামারীতে স্থবির আমদানি রপ্তানি বাণিজ্য, জীবন রক্ষায় সাধারণ ছুটি ঘোষণা। মানুষকে ঘরে রেখে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা গেলেও চাপ বাড়তে থাকে অর্থনীতির উপর। সরকারের খাদ্যবান্ধব নানা কর্মসূচি ও নগদ সহায়তা সত্ত্বেও আয়ের পথ বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তৈরি পোশাক শিল্পে ক্রয়াদেশ বাতিলের হিড়িক পড়ে। এ অবস্থায় অর্থনীতিকে সক্রিয় করতে ৭২,৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি এ পর্যায়ে নতুন 4টি আর্থিক সহায়তা প্যাকেজের মূল বিষয়সমূহ সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। ক, ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠান সময়ের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা প্রদান। 2 মাসেরও বেশি সময় পর তুলে নেওয়া হয় সাধারণ ছুটি। স্বাস্থ্যবিধি মানার শর্তে খোলা হয় সরকারি বেসরকারি অফিস ও শিল্প কারখানা। আর্থিক প্রণোদনায় যোগ হতে থাকে নতুন নতুন প্যাকেজ। 21টি প্যাকেজের আওতায় প্রায় 1,21,000 কোটি টাকা চলতি মূলধন সরবরাহ করে সরকার। ঘুরে দাঁড়াতে শুরু করে অর্থনীতি। চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রপ্তানি আয় আসে $8.82 বিলিয়ন। করোনার আঘাতের পর এপ্রিল থেকে জুনে রপ্তানি আয় কমে দাঁড়ায় $4.73 বিলিয়ন। তবে তৃতীয় প্রান্তিকে গতি ফেরে রপ্তানি বাণিজ্যে। এ সময় রপ্তানি আয় $9.77 বিলিয়ন ছাড়িয়ে যায়। এর পেছনে ব্যবসায়ীদের সাহসী উদ্যোগ আর সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের ইতিবাচক প্রভাব দেখছেন অর্থনীতিবিদরা। 2020 সনের যে অর্থনৈতিক অভিজ্ঞতা, সেটি একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে টিকে থাকার সংগ্রাম, সেটা মোকাবেলার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি দুই ধরনের উদ্যোগী কাজ করেছে। বিশেষ করে সরকার খুব দ্রুততার সাথে কিছু প্রণোদনা ঘোষণা করেছে, যেই প্রণোদনাগুলো মানুষকে আতঙ্কের মধ্যে স্বস্তি দিতে সহায়ক হয়েছে। বৃহৎ শিল্প ও সেবা খাতের প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন শেষ পর্যায়ে, কিন্তু কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অর্থ ছাড়ে এখনও ধীর গতি। তবে সর্বাধিক কর্মসংস্থান তৈরির খাতটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বিদায়ী বছরের মার্চ এপ্রিলে কিছুটা ধাক্কা খেলেও জুন থেকে বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ। জানুয়ারি থেকে অক্টোবর 10 মাসে প্রবাসীরা $17.5 বিলিয়ন রেমিটেন্স পাঠান। 2020 সালেই প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রা রিজার্ভ $41 বিলিয়ন ছাড়ায়। এদিকে মহামারীর মধ্যেও সময়মতো ফসল উঠেছে। তাই বিশ্বজুড়ে যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি নেতিবাচক, সেখানে 2019-20 অর্থ বছরে 5.24% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। সাধারণ মানুষ জীবিকায় ফেরত যাওয়ার ক্ষেত্রে তারা যে সাহসিকতা দেখিয়েছেন বা যেভাবে ফেরত গেছেন, সেটাও কিন্তু অর্থনীতির চাকা ঘোরাতে সাহায্য করেছে। আমাদের রপ্তানি খাত একটা বড় রকমের সমস্যায় পড়েছিল, এখন সেখান থেকে কিছুটা তারাও শেষের দিকে এসে 2020 সনের শেষের দিকে এসে উঠে এসেছেন। বিদায়ী বছরে করোনা শুধু বড় আঘাতই করেনি, অর্থনৈতিক ব্যবস্থাপনায় নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের অর্জনও আছে। এখন অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি নতুন বছরের বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা প্রয়োগ, চীন ভারতের ভ্যাকসিন কার্যক্রম জানুয়ারিতে। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মামলা, মৌলবাদকে মদদ দিচ্ছে স্বাধীনতা বিরোধীরা, বললেন ওবায়দুল কাদের। সাধারণ মানুষকে যেন আদালতের বারান্দায় ঘুরতে না হয়, বললেন রাষ্ট্রপতি। মামলা জট কমানোর আহ্বান। বঙ্গবন্ধু টি-20 কাপে চট্টগ্রামকে হারিয়ে খুলনা শিরোপা জয়, ম্যাচ সেরা মাহমুদুল্লাহ। সর্বশেষ খবর জানতে টাইপ করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।